মানে 4 দিন আগে থেকে ঠিক করে রাখি যে ধানমন্ডি 32 যাব। আমার খুব ইচ্ছে, আমি আগে দেখতাম যে ধানমন্ডি 32 জাদুঘর ছিল বঙ্গবন্ধু, তার স্মৃতি বিভিন্ন জিনিস ছিল এখানে। তা সেখান থেকে আমার শখ জাগে। কিন্তু যখন দেখলাম যে বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে ফেলা হলো, তখন মানে খুব খারাপ লাগলো যে এমন একটি ঐতিহাসিক বাড়ি, যেখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ছিলেন, যেখান থেকে আমাদের স্বাধীনতার বিভিন্ন পদক্ষেপ পরিচালিত হয়েছে, সেখান থেকে আমার আগ্রহ জাগে যে আমি সেই ভাঙা বাড়ি দেখতে যাব এবং সেখান থেকে আমি একটি ইট আমার কাছে সংগ্রহ করে রাখবো। সেই ইচ্ছেতেই আমি সকালবেলা বের হই, সকাল 6টার দিকে বের হয়ে আমি ঢাকা যাব, ধানমন্ডি 32 দেখবো। আমি গিয়েছি, উম, পুলিশ ছিল, তুমি কি হেঁটে বিজিবি হেঁটে ছিল। হেঁটে হেঁটে এসেছো? হেঁটে হেঁটে এসেছো? হ্যাঁ, আমি একা একাই গিয়েছি। কত দূর হাঁটতে হয়েছে তোমাকে? আহ, আমি বাস দিয়ে গিয়েছিলাম, তবে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়েছে। গাড়ি ছিল না, লকডাউন, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তা সাড়া দিয়েছে। তারপর সেখানে ধানমন্ডি 32 যায়, বিজিবি ছিল, আনসার ছিল, পুলিশ বাহিনী ছিল। আমি তাদেরকে অতিক্রম করে ধানমন্ডি 32 প্রবেশ করি এবং সেখান থেকে কয়েকটি পোড়া কাগজের টুকরো, কিছু ঐতিহাসিক নিদর্শন, মুক্তিযুদ্ধের কিছু প্রামাণ্য চিত্রের টুকরো আর হচ্ছে দুটো ইট সংগ্রহ করে ব্যাগে রাখি। সেখান থেকে পুলিশ আমাকে ডাক দেয় এবং আমার কাছ থেকে আমার ব্যাগ নেওয়া হয়। নিয়ে তারা ব্যাগ তল্লাশি করে এবং ইট পায়, এবং আমি নির্ভয়ে বলেছি যে আমি বঙ্গবন্ধুর বাড়ি ইট সংগ্রহের জন্য এসেছি এবং আমার কাছে দুটো বই আছে মুক্তিযুদ্ধে। সেটা দেখে তারা আমাকে গ্রেফতার করে এবং গাড়িতে তোলে। তারপর ধানমন্ডি থানায় আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু কিছুক্ষণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমি কেন এসেছি, কেউ কি আমাকে পাঠিয়েছে কিনা, বা কোনো চক্রান্তে, মানে অনেক কিছু জিজ্ঞেস করা হয়। কিন্তু আমি সহজ সরল ভাবে বলেছি যে আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, ছোট থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। এই যে এত চমৎকার ভাবে কথাগুলো, বঙ্গবন্ধুকে ছোটবেলা থেকে ভালোবাসো, লালন করো, এগুলো কি তোমার মা বই পড়ে, না মা বাবার কাছে গল্প শুনে শুনে? আমি মা বাবার কাছেও শুনেছি এবং ছোট থেকেই আমি বঙ্গবন্ধু বিষয়ক বইগুলো সংগ্রহ করি। কি কি বই একটু বলো তো, কোন কোন বইগুলো তোমার সংগ্রহে আছে, যে বইগুলো তোমার ভালো লাগে? আমার কাছে আছে হচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা, বঙ্গবন্ধু বহির্বিশ্ব, তারপর হচ্ছে গানের কবিতায় বঙ্গবন্ধু, আর হচ্ছে বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের সারমর্ম, মুজিব মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু তুমি বাংলাদেশ, বাংলাদেশের নেতা, এই বইগুলো আমার কাছে আছে। কোন বইটা সবচেয়ে ভালো লাগে তোমার? আমার সবচেয়ে ভালো লেগেছে বঙ্গবন্ধুর নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী। কেন ভালো লেগেছে এটা? এই অসমাপ্ত আত্মজীবনী বলতে গেলে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের হচ্ছে মানে একটি মানে সম্পূর্ণরূপে একটি গ্রন্থ বলা যায়, যে বাংলাদেশে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই মানে যা ঘটনা মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত 1969 পর্যন্ত সকল ঘটনা এই অসমাপ্ত আত্মজীবনীতে বর্ণিত করেছেন বঙ্গবন্ধু, এবং তা খুব স্পষ্ট, সুন্দর, সাবলীল ভাষায়। আর বঙ্গবন্ধুর আর কি অন্য কোনো বই বা আর কোন দিকটা তোমাকে খুব বেশি আকর্ষণ করে? বঙ্গবন্ধু ওই যে একটা কথা বলেছিল যে মানে কথাটা হচ্ছে বিশ্ব দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে শোষক আর আরেক হচ্ছে শোষিত। আমরা শোষিতদের পক্ষে। বঙ্গবন্ধু সারা জীবন যারা নিপীড়িত, নির্যাতিত তাদের পক্ষে বলে গেছেন। এমনকি 7ই মার্চের ভাষণেও তিনি বলেছেন, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। তুমি এই যে কথাটা যেভাবে বললে না, তাতে মনে হয় বঙ্গবন্ধুর বক্তৃতা, বঙ্গবন্ধুর ভাষণটাও তুমি আত্মস্থ করে ফেলেছো। হ্যাঁ, বঙ্গবন্ধু একটু বঙ্গবন্ধুর ভাষণ, কোন ভাষণটা তোমার পছন্দ? ওই ভাষণের কয়েকটা লাইন একটু বলো তো তুমি। যেমন 7ই মার্চের ভাষণ,
যা হচ্ছে ঐতিহাসিকভাবে স্বীকৃত, যা মানে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত, যা বঙ্গবন্ধু বলেছিলেন যে ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সব জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। আরো বঙ্গবন্ধু এই ভাষণে বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। বঙ্গবন্ধু কখনো ক্ষমতার লোভ করেননি, বঙ্গবন্ধু সবসময় এদেশের মানুষের পক্ষে বলে গেছেন, নিপীড়িত মানুষের পক্ষে বলেছেন। বঙ্গবন্ধুই বলে এই ভাষণে বলেছিলেন যে আহ, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে এভাবে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এবং সেই ডাকেই সাড়া দিয়ে সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তুমি তো এখন ক্লাস 9-এ পড়ো না? হ্যাঁ। তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? তুমি কি হতে চাও বড় হয়? আমার বড় হয়ে আইনজীবী হওয়ার ইচ্ছা আছে, লয়ার। কেন? বঙ্গবন্ধু আইন বিভাগের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই থেকেই। আইনজীবী হয়ে বঙ্গবন্ধু আইনজীবী ছিলেন, বঙ্গবন্ধুর তো একটা টার্গেট ছিল আইনের মাধ্যমে মানুষ তো আইনের নানা হ্যাঁ, সমস্যায় ভোগে, ওইখানে মানুষকে সার্ভিস দেয়া, সহায়তা করা। তুমি কি আইনজীবী হিসেবে কোনো সার্ভিস দিতে চাও কাউকে? আমি হচ্ছে সাধারণ মানুষ সঠিক বিচারটাকে তুলে ধরতে চাই, যে মানুষ যাতে ন্যায্য বিচার পায়, যে সঠিক সে যেন তার সঠিক প্রাপ্যটাই পায়। আচ্ছা, আমরা আবার ইয়েতে ধানমন্ডি থানায় যাই, আবার যাই। থানায় যাওয়ার পর আর কি ঘটলো? থানায় যাওয়ার পরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করলো যে কেন এসেছো, কোথা থেকে এসেছো, কি কারণে, কোনো একটা উদ্দেশ্য হয়তো বা আছে, তাছাড়া তো আসবা না। আমি বলেছি যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুর বইগুলো সংগ্রহ করেছি, এটাই আমার অপরাধ, এর বেশি কিছুই না। পোড়াবাড়ির ইট ছিল, তারা হচ্ছে ওইখানে ইটগুলো রেখে দিয়েছে, আমি ইটগুলো আনতে পারি নাই। শুধু কিছু 21শে আগস্টের কিছু চিত্র ছিল, ওইগুলা নিয়ে আসতে পেরেছি। তারপর হচ্ছে থানা থেকে আমার ব্যাগ জব্দ করা হয়, আমাকে একটা রুমে আটক করা হয়, আটকে রাখা হয় এবং পাহারায় রাখা হয় যদি আমি পালিয়ে যাই। আমি খুব সুন্দরভাবে বসেছিলাম এবং তারা আমাকে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, আর অনেক কিছু। তারপর বলল যে যদি বাসা থেকে মানুষ আসতে দেরি করে তাহলে হচ্ছে আমাকে চালান করে দিবে, এটাই বলেছে। মানে যারা তো তোমাকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশের অফিসাররা তোমার আব্বুর মতো তারা, তাই না? হুম। তো তোমার সাথে তো আদর করে কথা বলছিল না রাগ দেখিয়ে কথা বলছিল তারা? উম, প্রথম দিকে হচ্ছে মানে একটু রাগ ছিল আমার প্রতি, অনেকটাই বোঝা গেছে কথায়। পরে হচ্ছে মানে খুব ভালো একটা দিয়েছে। এমন কিছু পুলিশ অফিসার ছিল সেখানে হচ্ছে যারা মানে আমাকে বঙ্গবন্ধু সম্পর্কে কিছু জান এখানে। আবার একটু ইন্টারনেট সমস্যা হচ্ছে। ওরা তোমার কাছে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চাচ্ছিল তোমার কাছে, তাই তো? হ্যাঁ, আমাকে বলেছিল যে বঙ্গবন্ধুকে ভালোবাসো, সত্যি আমাদের কাছে বললো, আমরা কিছু করব না। আমি সোজা কথাই বলেছি যে আমি আগেও বলেছি আমি বঙ্গবন্ধুর জন্য এসেছি ঢাকায়, একাই এসেছি এবং এই বঙ্গবন্ধুকে ভালোবাসি বিদায় এসেছি। আমি ছোট থেকেই বঙ্গবন্ধুর জীবনী পড়ি, বঙ্গবন্ধুকে ভালো লাগে আমার ছোট থেকেই। তোমাকে আমরা তো মুজিববাদের আদর্শ পুলিশের আমি বুকে গাড়িতে লালন করি। দেখলাম, তোমাকে তো পুলিশের হ্যাঁ। গাড়িতে আমরা দেখলাম, তুমি ভি চিহ্ন দেখাচ্ছ। তোমার একটু ভয় করে নাই হুম। পুলিশ তোমাকে নিয়ে যাচ্ছে? না, আমি ভয় পাই না। আমাকে হচ্ছে জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছো, কেন এসেছো, তোমার নাম কি। তারপর হচ্ছে মানে জিজ্ঞেস করছিল আমার কাছে কোন কোন বই আছে, আমি বলেছি মুক্তিযুদ্ধের বই। পরে ওনারা বলেছে যে আমার ছবি তুলবে, তখন আমি আমাদের বিজয় চিহ্ন দেখালাম যে বিজয় সুনিশ্চিত। ওরা কি ছবি তুলতে বললো না ছবি তুললো? তুললো, আমার ছবি তুলছিল। তোমাকে সিঙ্গেল ছবি তুললো না তাদের সাথে ছবি তুললো তারা? সিঙ্গেল ছবি তুলেছিল গাড়িতে। আচ্ছা,
এটা কি পুলিশ তুলেছে না মিডিয়ার লোকজন? মিডিয়ার লোকজন। ওরাই তোমাকে তখন সেখানে জিজ্ঞেস করছিল? হ্যাঁ। কতক্ষণ ছিলেন পুলিশ স্টেশনে? পুলিশ স্টেশনে হচ্ছে 8:45-এর দিকে আমাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আমি 3:30 বাজে বের হই। 3:30? হ্যাঁ। তুমি তো দুপুরে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, করেছিলাম। ওরা কি দিয়েছে? খাবার কি ওরা দিয়েছে হ্যাঁ। না তোমার সাথে হ্যাঁ, ছিল? ওরা ওরা দিয়েছিল খাবার। কি খাবার দিয়েছিল তারা? খাবার দিয়েছিল হচ্ছে ভাত আর আর বিরিয়ানি, এই এগুলোই। ওরা তোমাকে আদর তোমাকে আসলে প্রথমে আটক করেছে তো, কিন্তু তোমার বয়স, তুমি তাদের সন্তানের মতো বা ছোট ভাইয়ের মতো, তারা তোমাকে যথেষ্ট সমাদর করেছে, তাই তো? হ্যাঁ, যখন শুনেছি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তখন তারাই বলেছিল যে বঙ্গবন্ধু এদেশের একটি উজ্জ্বল রত্ন। তাকে কখনো মানুষের বুক থেকে ছিনিয়ে নেওয়া যাবে না। বাংলার মানুষ, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে। ওরাই বলেছে, তাই তো? হ্যাঁ, ওরাই আমাকে বলেছে। চমৎকার। তুমি তো বিজয়, এগুলো তো, এটা তোমার বিজয়। কিন্তু তুমি প্রথম মনে করছো তুমি বিপদে পড়লে কিনা, কিন্তু হ্যাঁ। প্র্যাকটিক্যালি তুমি তোমার যে টার্গেট, যেটা তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তুমি চাও আরেকটা মানুষও বঙ্গবন্ধুকে ভালোবাসো। তো হ্যাঁ। পুলিশের সদস্যরা বাংলাদেশের মানুষ, তারাও এই দেশের মানুষ, তারাও বঙ্গবন্ধুকে ভালোবাসে। সেই বিষয়টা হুম। তুমি সামনাসামনি প্রমাণ পেলে, তাই তো? হ্যাঁ। আমরা একটা নিউজে পড়েছি তোমার আম্মু আম্মু থানায় গিয়ে নিয়ে এসেছেন তোমাকে। কে থানায় গিয়ে নিয়ে এসেছেন তোমাকে? হ্যাঁ, আমার আম্মু আমাকে থানা থেকে নিয়ে এসেছে। একটা নিউজে আছে মুসলেকা দিয়ে, আম্মু কোনো মুসলেকা দিতে হয়েছে আম্মুকে? হ্যাঁ, আমাকে মুচলেকা দিতে হয়েছে এবং আমাকে আসার সময় সেখান থেকে বলা হয়েছে যে আমাকে যদি আবার ধানমন্ডিতে দেখে তাহলে আমাকে আবারও গ্রেফতার করা হবে। আর আবার যদি তোমাকে ধানমন্ডিতে দেখা যায়, হ্যাঁ। তোমার কি মনে হচ্ছে? তুমি 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 ধানমন্ডি কি আর কোনদিন যাবে না? ইনশাআল্লাহ আমি আবারও ধানমন্ডি যাব এবং এই ঐতিহাসিক পোড়া বাড়ি একদিন বাংলার এক তীর্থস্থান হিসেবে পরিচিত হবে। এটাই আমার আশা। তুমি এই সুযোগে, তোমাকে তো সবাই ভালোবেসেছে, তুমি ভালোবাসার একটা ছেলে, তোমার শপথ, তোমার সবকিছু সবার খুব তোমাকে ভালোবাসার মতো সবকিছু আর কি। তুমি এই সুযোগে, তোমাকে যারা দেখছে, বাংলাদেশের মানুষ সারা পৃথিবী থেকে যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও তুমি? আহ, তাদের উদ্দেশ্যে বলতে চাই হচ্ছে আমার ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার খুব ইচ্ছে এবং প্রত্নতত্ত্ব নিদর্শন সংগ্রহ করার প্রতি আমার আগ্রহ আছে এবং সেই আগ্রহ থেকে আমি ধানমন্ডি 32-এ গিয়েছিলাম এবং ফিরতি পথে সেখানে আমাকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের মানুষের কল্যাণে সারা দেশে তা ব্যাপক সাড়া ফেলে এবং বাংলাদেশের মানুষের এত ভালোবাসার কারণে ধানমন্ডি থানার পুলিশ আমাকে মুক্তি দিতে বাধ্য হয়। তাই আমি সকল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়াকে এবং সারা দেশের মানুষকে আমার কাছ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তুমি চমৎকার গান গাও। কোন হ্যাঁ। গানটা, এই গানগুলো তুমি কিভাবে আত্মস্থ করেছো? কোনো শিক্ষক আছে তোমার গানের? না, আমার গানের শিক্ষক নেই। আমি ছোট থেকেই গান শুনি। গান শুনতে শুনতে আমার অভ্যস্ত। বিশেষ বিশেষ করে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক গান, বঙ্গবন্ধু বিষয়ক গান, দেশাত্মবোধক, আহ, নজরুল সঙ্গীত, গানের প্রতি আগ্রহ। তোমার আব্বু আম্মু ওরা কি গান গায়? হ্যাঁ, আব্বু গান পছন্দ করে। এটা গান শুনি আমরা, কোন গানটা
প্রথম শুনবো তোমার কাছে? বঙ্গবন্ধুকে নিয়ে যেহেতু কথা হচ্ছে, ওনাকে নিয়ে গাই। গাও। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, এই সবুজের বুক চেরা মেছো পথে আর যে যাব ফিরে আবার পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। আচ্ছা, এই গানটা এমন শোনো কোন একটি কবিতা? মুজিবরের থেকে লোক। কোন কবিতা কোন কবিতা? বঙ্গবন্ধু নিয়ে? কোন কবিতা বঙ্গবন্ধুকে মুখস্থ আছে? নিয়ে কবিতা মুখস্থ করা হয়নি। বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধুকে নিয়ে মুখস্থ করা হয়নি। বঙ্গবন্ধুর যে আত্মাহুতি যে ঘটনাটা, পুরো পরিবারটাই শেষ হয়ে গেছে 75-এর ঘটনার পরে, এবং যেদিন 32 নম্বরটা ভেঙে ফেলা হয়, তুমি কি টেলিভিশনে ওই অনুষ্ঠান, ওই পরিস্থিতিকে দেখেছিলে টেলিভিশনে? হ্যাঁ, যেদিন হচ্ছে ধানমন্ডি 32 ভেঙে ফেলা হয়, সেদিন সন্ধ্যা থেকেই মানে টেলিভিশনে আমি সরাসরি দেখছিলাম যে কি কি হয়, এবং সেই ধানমন্ডি 32 ভাঙার যে ঘটনা, তা আমার হৃদয়ে রক্তক্ষরণ। ধানমন্ডি 32কে আমি আগে থেকেই ভালোবাসতাম এবং এখনো ভালোবাসি, আমৃত্যু ভালোবেসে যাব। এবং যারা ভেঙেছে, আমি বলতে চাই যে আজকে হয়তো বা ধানমন্ডি 32 ভেঙেছে, ধানমন্ডি 32 নিরাপত্তা পেল না, হয়তোবা এভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকেও বিকৃত করা হতে পারে। আর যে 15ই আগস্টের যে ঘটনা, যে ট্র্যাজেডি, তা আমাদের দেশের মানে আমাদের দেশকে মানে এক মানে একটা উপরের স্তর থেকে নিচের স্তরে নামিয়ে দেয়। বাংলাদেশ কিছু বিপথগামী সামরিক সৈন্যরা এই ঘটনা ঘটায়। এই যে তুমি যে বঙ্গবন্ধুকে ভালোবাসো, এই তোমার স্কুলের বন্ধুরা, তোমার শিক্ষকরা এটা কি জানে এই বিষয়টা? হ্যাঁ, স্কুলের শিক্ষকরা আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করে যে বঙ্গবন্ধুর মধ্যে এমন কি দেখেছো যে বঙ্গবন্ধুকে এত ভালোবাসো। ক্লাসের বন্ধুরা আগে হাসাহাসি করতো যে আমি সবসময় বঙ্গবন্ধুর বই পড়ি, স্কুলের লাইব্রেরিতে বঙ্গবন্ধুর কিছু বই আছে, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কোষ, মানে অনেক বড় একটা বই, ওই বইটা আমি সময় পেলে স্কুলের লাইব্রেরিতে পড়ি। সবাই আমাকে জিজ্ঞেস করে যে বইটাই এমন কি আছে যে বারবার তুমি এই বইটা পড়ো। মানে সবার একটাই প্রশ্ন যে আমি কেন বঙ্গবন্ধুকে ভালোবাসি। আর একটা গান শুনি। আরেকটা গান, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তোমার স্বপনে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে, তোমার স্বপনে পথ চলি আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। এই যে তোমাকে এত ফুটিয়ে ফুটিয়ে জিজ্ঞেস করছি আমি, তুমি কি বিরক্ত হচ্ছ না ভালো লাগতেছে? না বিরক্ত না, ভালো লাগছে আমার। তোমার কাছে এই কথাগুলো জানতে চাইলে তোমার ভালো লাগে, তাই তো? হ্যাঁ।
তোমার পড়াশোনায় কোন সাবজেক্ট গুলো তোমার ভালো লাগে স্কুলের পড়াশোনায়? পড়াশোনায় মানে আমার বাংলা সাহিত্যটা ভালো লাগে। তারপর হচ্ছে মানে বিজ্ঞান শাখার দিক দিয়ে রসায়নটা ভালো লাগে। মানে কেমিস্ট্রিটা, হ্যাঁ, কেমিস্ট্রি। লিটমাস, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ, এই জিনিসগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, তুমি জিনিসগুলো ভালো লাগে। আইনজীবী হবে, রসায়ন মনে হয় লাগবে না তখন, তাই না? না, আইনজীবী হবে, বাংলাটা তো লাগবেই, ইংরেজিটা লাগবে। ইংরেজিটা কেমন ভাল লাগে? ইংরেজিটা হ্যাঁ ভালো লাগে। কারণ ভালো লাগতে হবে আইনের পড়াশোনার জন্য। দেশি বিদেশি নানা বই পড়ার জন্য ইংরেজিটা খুবই দরকার। আর কোন কোন সাবজেক্ট ভালো লাগে? বাংলাদেশের ইতিহাস, যেমন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা ভালো লাগে। বঙ্গবন্ধু পাগল তোমার মতো বন্ধুদের মধ্যে আর কাউকে কোনোদিন পেয়েছো? উম, একজন আছে আমার ক্লাসে, মানে আমার মতো বঙ্গবন্ধু সম্পর্কে সবসময় জানার চেষ্টা করে, আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করে যে বঙ্গবন্ধু সম্পর্কে তুমি কি জানো, বা আমাকে একটু বলবা যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটা যে দিয়েছিল বঙ্গবন্ধু সেটা সম্পর্কে কি জানো, মানে বিতর্কিত বিষয়গুলো আমাকে জিজ্ঞেস করে। গতকালকের দিনটা 13 নভেম্বর তোমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, তাই না? হ্যাঁ, স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই দিনটার কারণে অনেক মানুষ তোমাকে খুঁজে বের করেছে। আমি অস্ট্রেলিয়াতে থাকি। তোমার গানটা যখন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনলাম, তোমার বক্তব্যগুলো আমি শুনলাম, তা আমিও কালকে থেকে চেষ্টা করছি তোমার আব্বুর নাম্বারটা সংগ্রহ করার জন্য। তা আমাকে একজন নাম্বারটা দিলেন, তোমার আব্বুকে ফোন করলাম, এবং এই যে সুযোগটা মানুষের কাছে চলে আসার সুযোগটা, এই সুযোগটা কিন্তু সবাই পায় না কিন্তু, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এই ঘটনার পর তোমার বন্ধু বান্ধবরা ফোনে কথা বলেছে তোমার সাথে? হ্যাঁ, কালকে থেকে আমার সাথে যোগাযোগ করেছে যে আমরা জানতাম বঙ্গবন্ধু, আমাকে বলে যে আমরা জানতাম তুই বঙ্গবন্ধুর জন্য পাগল, কিন্তু এতটা পাগল এটা তো জানতাম না, আমাদেরকে জানাতি। আমি বলেছিলাম যে যদি জানাজানি হতো হয়তো বা বাসা থেকে বাধা দেওয়া হতো, তাই আমি কাউকে না জানিয়ে গিয়েছি। যখন, আচ্ছা শোনো, আরেকটা গান শুনি। আরেকটা গান দেশাত্মবোধক বলো, বা নজরুল সঙ্গীত গায় একটা। যেটা তোমার পছন্দ। কারা রইল হকপাট, ভেঙে ফেল কর হেলো পাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল হকপাট, কারা রইল হকপাট, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এদিন তথ্য কেড়ে। কারা রইল কপাট, কারা রইল কপাট, নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী, নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী, দে রে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি। কারা রইল কপাট, কারা রইল কপাট। অনেক অনেক চমৎকার। নিঝন, কবি নজরুলের জীবন হ্যাঁ, তো জানো তুমি, না? হ্যাঁ, জানি। ক্লাস 8-এ যখন উনি পড়তেন, ওইটা যে পড়তে বাড়ি থেকে পালিয়ে গেলেন, এক জায়গায় গিয়ে রুটির দোকানে কাজ করতেন, রুটির দোকানে কাজ করেছেন। আর তুমি আমাদের ক্লাস পার্শ্ববর্তী 9-এ, উপজেলায়। হ্যাঁ, পার্শ্ববর্তী উপজেলায়, এই হ্যাঁ, ময়মনসিংহের, হ্যাঁ, ময়মনসিংহের ত্রিশাল। ওই দারোগা বাড়িতে তুমি কি গিয়েছো কখনো দারোগা বাড়িতে? হ্যাঁ, জয়ন্তীর সময় একবার গিয়েছিলাম, আমাদের স্কুল থেকে নিয়ে গিয়েছিল।
নজরুল ক্লাস 8-এ থাকা অবস্থায় বাড়ি থেকে পালিয়ে গিয়ে রুটির দোকানে কাজ করেছেন, খুব বড় কবি হয়েছেন, এই গল্পটা আমরা সবাই জানি। আর তুমি ক্লাস 9-এর ছাত্র, বাড়িতে না বলে বঙ্গবন্ধুর ভাঙা বাড়ি দেখতে গিয়ে আজকে সবাই তোমাকে চেনে, সবাই তোমাকে জানে। বঙ্গবন্ধু যে কত শক্তি, অমিত শক্তি, এত বছর আগে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তাকে হারিয়ে দেয়া যায় নাই, হারিয়ে দেয়া যায় নাই। এই নির্জনরা তার কাছে গিয়ে, ভাঙা বাড়ির সামনে গিয়ে বিশাল শক্তি অর্জন করেছে, তাই না? হ্যাঁ, কালকে থেকে কি বঙ্গবন্ধুকে আরো বেশি ভালোবাসো তুমি? কালকে থেকে বঙ্গবন্ধুর প্রতি আমার আরো ভালোবাসা জেগেছে। সবাই মিলে আমরা তার জন্য দোয়া করব, তার আদর্শকে হ্যাঁ, মাথায় নিয়ে চলবো। আর হচ্ছে, তুমি, আমি তোমাকে জিজ্ঞেস করি নাই, কিন্তু তোমার কথা বলতে ইচ্ছে করতেছে, এমন কোন প্রসঙ্গ আছে বঙ্গবন্ধুকে নিয়ে? বঙ্গবন্ধুকে নিয়ে হচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললে হচ্ছে সময় চলে যাবে, কথা শেষ হবে না। উনি এমন একজন মানুষ ছিলেন, সারা বিশ্বের মানুষ ওনাকে চিনতেন। এবং ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। তার কাজে ও কথায় তিনি নিজেই হিমালয়। ফিদেল এবং ক্যাস্ট্রো কিউবার নেতা। হ্যাঁ, আর কার উদ্ধৃতি তোমার মনে পড়ে বঙ্গবন্ধুকে নিয়ে? আহ, আরো কিছু উদ্ধৃতি হচ্ছে, বলা হয়েছিল যে কবিতায়, যে যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এটা তারাশঙ্করের কথা সম্ভবত, না? হ্যাঁ, কবি তারাশঙ্কর। তারাশঙ্করের কতগুলা বই কবিতা পড়েছো সর্বমোট বঙ্গবন্ধুকে নিয়ে? বঙ্গবন্ধুকে নিয়ে আমার সর্বমোট পড়া বই হচ্ছে 64টি। সংগ্রহে আছে সব? হ্যাঁ, এই বইগুলো কিভাবে সংগ্রহ করেছো তুমি? বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে নাম জেনেছি, যখন প্রকাশ হয়েছে আমি দেখতাম বঙ্গবন্ধু সম্পর্কে কোন বইটা প্রকাশ হয় এমন। তার আবার মানে হচ্ছে বই হুমায়ুন মেলায় আহমেদের প্রতি যে বছর দেয়াল বই উপন্যাস, মেলায়, সেই দেয়াল থেকে আমি আরো বঙ্গবন্ধুর সম্পর্কে ভালো জেনেছি। প্রতি হ্যাঁ, বছর বই বইমেলায় মেলায় যাও তুমি, যাওয়া না? হয়। যে বই হ্যাঁ, মেলা এখন অন্যরকম বই মেলা, গত বছর থেকে সেই বইগুলো আর সম্ভবত সেখানে নাই। হ্যাঁ, আরেকটা গান শুনি, নিজন। একটা গান দেশাত্মবোধক গাই। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথা গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী, সে যে
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বাহ, চমৎকার। নিঝন, তুমি তো বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়া কখনো যাও নাই, তাই না? না, টুঙ্গিপাড়া কখনো যাওয়া হয়নি। টুঙ্গিপাড়া যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা, অনেক প্রবল ইচ্ছা যে আমি একটা বার টুঙ্গিপাড়ায় যাব, বঙ্গবন্ধুর কবর দেখব, জিয়ারত করব। তুমি কখনো স্বপ্নে দেখেছো বঙ্গবন্ধুকে? স্বপ্নে না, কখনো স্বপ্নে দেখা হয়নি বঙ্গবন্ধুকে। সারাক্ষণই তো তাকে তুমি ধারণ করো, তাই না? হ্যাঁ, সারাক্ষণ তুমি তাকে ধারণ করো, এবং তোমার বন্ধু বান্ধব তোমার মাধ্যমে অনুপ্রাণিত। এবং আজকে যত মানুষ তোমাকে দেখছেন, তোমার কথা শুনছেন, তারাও কিন্তু অনুপ্রাণিত হয়। তুমি একটা বিশাল শক্তি কিন্তু এই মুহূর্তে, জানো সেটা? তোমার একটা সম্মোহনী তোমার একটা সম্মোহনী শক্তি। তোমাকে যখন কালকের থেকে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমি ভি চিহ্ন দেখাচ্ছ, তুমি অকপটে তোমার কথাগুলো বলছো মিডিয়ার কাছে, এবং তোমার বর্ণনায় আমরা শুনলাম থানায় গিয়েও যে মানুষগুলো তোমাকে, তোমার মনে হয় তুমি গ্রেপ্তার করো, গ্রেপ্তার না, তারাও তোমার ভক্ত হয়ে গিয়েছে। কিন্তু পুলিশের সেই সদস্যরা তোমাকে ভক্ত হয়ে গিয়েছে, তোমার কথা, বঙ্গবন্ধুর কথা শুনেছে, তোমাকে দুপুরবেলা মেহমানদারি করিয়েছে বিরিয়ানি দিয়ে। হ্যাঁ, কিন্তু সবাইকে সবাইকে ওই বিরিয়ানি এরকম সবাই খাওয়ানো হয় না সম্ভবত। হ্যাঁ, তারপর তাদেরকেও তুমি জয় করেছো। তুমি আমি বিশাল শক্তি আমাদের। আমরা তোমার জন্য অনেক দোয়া করি নিজন, তুমি অনেক বড় হও। আমাদের সাথে তোমাদের একটা যোগাযোগ তৈরি হলো। আমরা অস্ট্রেলিয়াতে থাকি, অস্ট্রেলিয়াতে সিডনিতে থাকি আমি। এখানে এখন রাত 11:41 বাজে, রাত 11টা, মানে এটা 5 ঘন্টার ব্যবধান। 5 ঘন্টার ব্যবধান। সারা পৃথিবীর মানুষের সাথে তোমার একটা সংযোগ তৈরি হলো। তুমি সাহস রাখবে, কিন্তু সবার আগে তোমার পড়াশোনা ঠিক রাখতে হবে। তোমার যদি পড়াশোনা ঠিক হ্যাঁ, যদি না থাকে, রেজাল্ট যদি ঠিক না থাকে, কোনো স্বপ্ন পূরণ হবে না। ওই জায়গাটা তুমি রাখবে, সেটা আমরা সেটা চাই। তোমাকে অনেক কৃতজ্ঞতা। হ্যাঁ। আমরা শেষ করব তোমার আর একটা গান দিয়ে শেষ করব, যে গানটা তুমি বলতে পারো, যে খুব বেশি পছন্দের কোন একটা গান দিয়ে আমরা শেষ করবো। আরেকটা গান শুরু করছে। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে, নিতে হবে অধিকার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিবে তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মুরমার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। তোমাকে আমাদের টিম, আমাদের সমস্ত দর্শকদের পক্ষে বড় সেলুট। তোমার আব্বু আম্মুকে আমাদের অনেক শ্রদ্ধা। আব্বু আম্মু অনেক ভালো থাকবেন। আর তুমি ভালো থাকবে, তুমি পড়াশোনাটা মনোযোগ দিয়ে করবে, এবং আমরা তোমাকে পড়াশোনা ভালো করো, তাহলে আমরা আবার তোমাকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসবো।
এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা। আমরা আসলে একটা নতুন সম্পর্ক, নতুন একটা দিগন্তের সূচনা আমাদের এই নিঝনের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। আমরা সন্ধ্যা 7টার সময় আপনাদের কাছে আবার আসবো। সন্ধ্যা 7টায় আমাদের সঙ্গে আসবেন সাংবাদিক পান্না, যিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। নিজন, শুভেচ্ছা সবাইকে। একবার সবাই শুভেচ্ছা জানিয়ে বিদায় নাও সবার কাছ থেকে, দর্শকদের কাছ থেকে। এখন প্রায় কয়েক হাজার মানুষ তোমাকে দেখছেন। কিন্তু আমি সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই, যারা দেখছেন বিশ্বে এবং দেশে বসে সবাই যারা দেখছেন তাদের কাছে দোয়া চাই। এবং আমি চাই, আমার আশাটা ব্যক্ত করতে, যে বঙ্গবন্ধু সম্পর্কে জানার রাস্তাটা আরো খুলে যাক, বঙ্গবন্ধু সম্পর্কে সবাই জানুক। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করলাম। খুদা হাফেজ। খুদা হাফেজ।